নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা। আজকে যার সাথে হবে এই বিশেষ আড্ডা, উই লাভ হিজ ওয়ার্ক, উই লাভ হিম অ্যাজ আ পার্সন। ওনার মতো মানুষ, ওনার মতো ক্রিয়েটিভ জিনিয়াস, ডিরেক্টর, রাইটার অ্যান্ড অ্যাক্টর অ্যান্ড অলসো আ ডক্টর। হি ইজ কমলেশ্বর মুখার্জি। বছরের প্রথম আড্ডা তোমার সাথে। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সো নতুন বছর শুরু হয়ে গেছে, নতুন বছরটাতে শুরু কেমন হলো সেটা প্রথমেই জানবো। নতুন বছর শুরু হলো, এখনো পর্যন্ত সেরকম হওয়ার মতো কিছু হয়নি, তবে কয়েকটা কাজ এসেছে। তার মধ্যে একটা ওয়েব সিরিজ আছে, একটা ছবির কথাবার্তা হয়েছে, আর একটা নাটক, সেটা মঞ্চস্থ করার ইচ্ছে আছে। সেই নিয়ে কাজপত্র চলছে আর কি। আচ্ছা, সো এই যে নানা রকম মাল্টিটাস্কিং, সব কিছুর মধ্যে নিজেকে সবসময় খুঁজে পাও বেস্ট ফর্মে কোনখানে? না, সেটা আমার পক্ষে বলা কঠিন, সেটা তো দর্শক বা শ্রোতা বলবেন। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে না, আমি মাল্টিটাস্কার নই। যখন যে কাজটা করছি তখন সেই কাজটা মন দিয়ে করার চেষ্টা করি, তারপর সেই কাজটা শেষ হয়ে গেলে আই মুভ অন টু আনাদার, মানে হোয়াট এভার ইউ কল, ফিল্ম ও থিয়েটার, সিরিজ বা যাই হোক, অভিনয়। কিন্তু একসঙ্গে অনেকগুলো কাজ করার ক্ষমতা আমার সত্যিই নেই। আচ্ছা, মানে আমাদের দেখে মনে হয় যে কমলদা এটাও করছে ওটাও করছে, বাট এক একটা উইন্ডোর ট্যাব এক এক সময়, তাই তো? একদম তাই, একদম তাই তো। আর এই যে বসে আছি যেখানে, এটা কমলদার বাড়ি, অ্যান্ড ইউ ক্যান সি দিস এক্সটেন্সিভ সেট অফ বুকস, অ্যান্ড আই এম শিওর বাড়িতে আরও অনেক বই আছে। তো এই বই পড়ার অভ্যেসটা, আই এম শিওর এটা ছোটবেলার অভ্যেস। হ্যাঁ, বই পড়ার অভ্যেসটা ছোটবেলার অভ্যেস, এবং সেটা বেশিরভাগটাই মায়ের জন্যে। তারপরে স্কুল এবং কলেজ, সেই একটা হ্যাবিট আছে। তবে এটাও ঠিক যে কোনো পার্টিকুলার পারপাস নিয়ে পড়া আগে ছিল না। আগে ইন জেনারেল অনেক কিছুই পড়তাম যেটা হয়তো সেইভাবে তার উপর কাজ করছি না। এখন যেটা হয়েছে, এটা একটা সমস্যা, এটা ভীষণ পারপাসফুল পড়াশোনা হয়ে গেছে, যেটা আমার মনে হয় না উচিত। সেটা হচ্ছে এই কাজটা করছি সুতরাং সেই জন্যে পড়বো, সেটা হওয়ার কথা নয়। অ্যাকচুয়ালি ইন জেনারেল পড়া টড়ার কথা আর কি। যা হয়, বয়সের সঙ্গে সঙ্গে তো মানুষের মাথাতেও করাপশন আসে, মানুষের আসলে ব্রেনটা করাপ্ট হতে থাকে আর শ্রিঙ্কড হতে থাকে। তো আমার মনে হয় সেরকমই একটা কিছু ঘটছে। আচ্ছা, ছোটবেলায় স্কুল মানে তো সেন্ট লরেন্স। হ্যাঁ, তো ছোটবেলার বই পড়ার অভ্যেস মায়ের হাত ধরে। তাই প্রথম প্রশ্ন, ইন ইয়োর লাইফ হোয়াট আর দ্য 5 মেজর বুকস দ্যাট ইউ থিঙ্ক হ্যাজ মেড দ্য পার্সন ইউ? সো 5টা বই দ্যাট হ্যাভ ইম্প্যাক্টেড ইয়োর লাইফ। হ্যাঁ, যদি আমি বলি যে আমাদের পড়াশোনার সিলেবাসের বাইরের 5টা বই, তাহলে অদ্ভুতভাবে আমার প্রথম যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের, কিন্তু ডিটেকটিভ উপন্যাস নয়, দ্য লস্ট ওয়ার্ল্ড। তো সেই লস্ট ওয়ার্ল্ড প্রথম বই বলা যেতে পারে। সেটা একদম ছোটবেলা, এবং তখন অনেকগুলো অনুদিত উপন্যাস পাওয়া যেত বাংলায়। তো বাংলায় যে অনুদিত উপন্যাস, তার মধ্যে যেটা পড়েছি, লাস্ট ডেজ অফ পম্পেই পড়েছি, লা মিজারেবল পড়েছি। এই 3টে বইয়ের কথা ভীষণভাবে মনে আছে। আর একটু যখন বয়সটা বাড়লো, বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই একদিকে আমাদের জন্মদিনে যেটা হতো তখন না, মানে জন্মদিনে আড়ম্বর কিছু হতো না। দু একজন আসতেন মামারা, তো তারা প্রত্যেকেই কোনো না কোনো সত্যজিৎ রায়ের হয় শঙ্কু অথবা ফেলুদা সিরিজের বই, এবং পরবর্তীকালে 1 ডজন গপ্প সিরিজের বই তারা গিফট করতেন। তো সেইখান থেকে অবশ্যই সত্যজিৎ রায়ের ছোট গল্প ফেলুদা এবং শঙ্কুর প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছিল। তারও পরবর্তী সময়ে রুশ দেশের উপকথা এবং ইস্পাত, এই বইগুলো, অস্ট্রোবস্কির ইস্পাত, এই বইগুলো ভীষণভাবে ছাপ ফেলেছিল ছোটবেলায় বলে আমার মনে হয়। মানে ছোটবেলা থেকেই পুরো ব্যাপারটা খুব পড়াশোনা পড়াশোনা, মানে পড়াশোনা এবং বই পড়া শখের জন্য না, খেলাধুলোর খুব বড় একটা ব্যাপার ছিল, বিশেষ করে ফুটবল। ওই খেলার মাঠটাতে? হ্যাঁ, খেলার মাঠে, আমাদের স্কুলে খুব বড় খেলার মাঠ তো ছিলই, পাড়াতে মাঠে, তারপর কিছু কিছু সময় লেকে গিয়ে, এবং কিছু কিছু সময় একদম রাস্তায়। তো এই যে ছোটবেলার যে সময়টাতে পাড়ায় নেমে ফুটবল খেলা, তখন কোন পাড়ায় থাকতে? তখন আমরা থাকতাম মানে এই বাড়ির থেকে খুব কাছাকাছি। সেটা হচ্ছে জায়গাটার নাম প্রতাপাদিত্য রোড। এবার প্রতাপাদিত্য রোড, আশুতোষ মুখোপাধ্যায়, সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি, সেখান থেকে
যদি সোজা ঢোকা যায় তাহলে বাঁদিকে একটা মাতৃসদন হাসপাতাল পড়ে, অবশ্যই। মাতৃসদন হাসপাতাল থেকে আর একটু এগিয়ে গিয়ে গোপাল ব্যানার্জি লেন, আচ্ছা, সেখানেই আমাদের বাড়ি, আজও আছে। তো সেটাই পাড়া। তো ছোটবেলাটা কি যৌথ পরিবারে কেটেছে? না, ঠিক যৌথ পরিবার নয়, তবে পিসিরা আমাদের সঙ্গে থাকতেন। আর আমার এক জ্যাঠা ছিলেন, অ্যাকচুয়ালি আমার জ্যাঠা আমার মেন্টর বলা যায়। তিনি অবিবাহিত ছিলেন আর তিনি শিক্ষকও ছিলেন। তো ওনার কাছেই আমার পড়াশোনা। আমি অন্য কোনো গৃহশিক্ষক বা কারুর কাছে পড়িনি। বাবা মা ছাড়া জ্যাঠাই আমাকে তৈরি করেছেন। বাড়িতে প্রচুর বই ছিল, সেই বইগুলো অবশ্যই কিছুটা হেল্প করেছে। সেগুলো অনেক পুরনো বই ন্যাচারালি, তবে ওই একটা অভ্যেস তৈরি হয়ে যাওয়ার বিষয় থাকে না, সেই অভ্যেসটা বাড়িতে তৈরি হয়ে গেছিল। রাইট। যখনই তুমি সেই বই গিফট পাওয়ার গল্প বলছিলে, আমার সেই পিঙ্ক কালারের ফুল ফুল দেওয়া ছোট ছোট একটা অদ্ভুত উপহারের মোড়ক পাওয়া যেত আমাদের ছোটবেলায়, একটা রানী পিঙ্ক মতো, এবং সব সময় ওটাই সবাই মুড়িয়ে আনতো। হ্যাঁ, এবং তার মধ্যে থাকতো রিয়েল ট্রেজার। তো অ্যাজ ইউ ক্যান সি, দিস হাউস হ্যাজ গট মেনি ট্রেজার্স। তার মধ্যে আরেকটা জিনিস দেখেছি, যেটা অলরেডি আমি দুটো দেখে ফেলেছি এই বাড়িতে, দারুণ ব্ল্যাকবোর্ড। এবং এই বড় ব্ল্যাকবোর্ড স্কুল বা কলেজ ছাড়ার পরে সেভাবে দেখার সৌভাগ্য হয়নি। তাই এই ব্ল্যাকবোর্ড, চক এবং কমলেশ্বর মুখার্জি, দ্যাটস হাউ ইউ সে টেল ইয়োরসেলফ। একটু যদি আমাদের গল্পটা বলো। এটার কারণ হচ্ছে যে আমার ছোটবেলা থেকেই মনে হয়েছে ডেফিনেটলি এখানে সত্যজিৎ রায়ের ইনফ্লুয়েন্স ভীষণভাবে আছে, আইজেনস্টাইনের ইনফ্লুয়েন্স ভীষণভাবে আছে। সেটা হচ্ছে যে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে যদি ঝট করে একটা ছবি এঁকে ফেলা যায় এবং ব্ল্যাকবোর্ডে এঁকে ফেলা যায়, তাহলে অনেককে দেখানো সম্ভব হয়। তার পরবর্তীকালে আমাদের জীবনে তো ব্ল্যাকবোর্ডের বদলে ওই হোয়াইট বোর্ড এলো, হোয়াইট বোর্ড এবং মার্কার এলো। কিন্তু আমি এখনও বলছি, আমি হোয়াইট বোর্ড মার্কারে ততটা স্বচ্ছন্দ নই যতটা ব্ল্যাকবোর্ড এবং চকে। এইটার মূল কারণ হচ্ছে, এক, যে যদি কিছু এক্সপ্রেস করতে চাইছি তো সেটা এক্সপ্রেস করা যাচ্ছে, বাকিরা বুঝতে পারছেন, এক। আর দু নম্বর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ডাক্তারিতেও দেখেছি যে ধরা যাক কারোর একটা হার্ট অ্যাটাক হয়েছে, আমরা যেটাকে মায়োকার্ডিয়াল ইনফাকশন বলি। এবার সেটা পেশেন্টের যে রিলেটিভ তাদের বোঝানো যাচ্ছে না। এই বোঝানোর জন্য সেক্ষেত্রে প্যাডে ওই একটা হয়তো হার্টের ক্রস সেকশন এঁকে, মানে খুব স্কিম্যাটিক, হার্টের ক্রস সেকশন এঁকে তার মধ্যে দিয়ে হয়তো করোনারি আর্টারিগুলো কীভাবে গেছে এবং সেখানে কোথায় ব্লকটা হচ্ছে, এটা বোঝানোটা অনেক সহজ। সেই কারণেই এই অভ্যেসটা আবার আছে যে চক এবং ব্ল্যাকবোর্ড। বিউটিফুল। এই যে এবার ডাক্তারির কথা উঠলো, পরের প্রসঙ্গ হচ্ছে, যে ছেলে ছোট থেকে ভালো পড়াশোনা করেছে সেই এরকম স্বনামধন্য কলেজ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির মেডিকেল পাশ করতে পারে, তার মানে পড়াশোনায় তুমি ভালো ছিলে, এবং শুধু ভালো না, খুব ভালো ছিলে। না না, তা নয়, হতেই পারে না। জয়েন্ট, এবং তুমি যে সময় পাশ করেছো তখন তো আরো কোনো জল মেশানোর জায়গা ছিল না। না, তা ছিল না, কিন্তু একটা বিশেষ পরীক্ষা মানুষের ভাগ্য নির্ধারণ করবে এইটার আমি বিশ্বাস করি না। কেন বলছি? কারণ হচ্ছে যে কদিন, মানে আমাদের সময় তো 2.5 দিনের মতো পরীক্ষা হতো। ওই 2.5 দিন আমার যদি শরীর খারাপ করে, ওই 2.5 দিন যদি আবার কোনো রকম মানে এরকম হয় যে আমি কোনো সাইকোলজিক্যাল প্রেশারে আছি, বা ওই 2.5 দিন আমি পারফর্ম করতে পারলাম না, সেই জন্য আমার সারা জীবনটা নির্ধারিত হলো একটা সম্পূর্ণ অন্য স্ট্রিমে, এইটা আমি খুব একটা পক্ষপাতী নই। মানে যদি মানে ইয়ার ওয়াইজ অ্যাসেসমেন্ট হতো, বা যদি মানে ক্যারিয়ারের পুরোটা ধরা যাক অ্যাসেস করা হতো, তাহলে আমি কিন্তু ছাত্র হিসেবে খুব একটা বিরাট কিছু ভালো ছিলাম না। ওই একটু ওপরের দিকে র্যাঙ্ক করতাম, দ্যাটস ইট, বাট কোয়াইট মিডিওকার। এনিওয়ে, তারপরে আমাদের এখানকার যে প্রক্রিয়া আর কি, সেই প্রক্রিয়া ওই ফাঁকতালে পেয়ে গেছি। ফাঁকতালে যে সে কলেজে নয়, একদম টপ কলেজে, এবং ওই যে প্রফেশন চেঞ্জ, এটা তো একটা বড় ডিসিশন। তার জন্য বাড়ির লোকজনের কি মতামত ছিল? দ্যাট ইজ সামথিং আই উড লাভ টু নো। আমি যখন প্রফেশন চেঞ্জ করছি তখন আমার বাবা মা যথেষ্টই বয়স হয়েছে, তো তাদের ঠিক সেরকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও খুব একটা যে ছিল তা নয়। এইটা সেই সময়, যে সময় আমার স্ত্রী রেশমি আর কি, ওর সঙ্গে আবার মানে তার আগে কোর্টশিপ হয়েছে 8 বছর, তারপর বিয়ে হয়ে গেছে, এবং সত্যি কথা বলতে তখন সন্তানও হয়েছে। তো সেই সময় প্রফেশন শিফট করার ক্ষেত্রে যতই হোক, এই আমাদের ফিল্মের দুনিয়া বা শিল্পের যে কোনো দুনিয়ার মধ্যে ভবিষ্যৎটা ঠিক সুস্থির থাকে না, যেটা অনেকটা কোনো প্রফেশনাল লাইনে, মানে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এইসব জায়গায় থাকে, সেটা তো থাকে না।
ভীষণ আনস্টেবল প্রফেশন, হয়তো পরপর দুটো ছবি খুব ভালো চললো, তারপর 3 নম্বর ছবি ভালো চললো না, আর কেউ ডাকছে না, নানা রকম ক্রস কারেন্টস চলছে, সেই কোনো একটা ক্রস কারেন্টসে ভেসে গেলাম বা কর্নার হয়ে গেলাম। এই যে অনিশ্চয়তা বা অনিরাপত্তা বোধ, এটাই সবাইকে আসলে আটকায়। তো সেক্ষেত্রে এটা আমি প্রথমেই বলবো যে মানে আমার স্ত্রী রেশমি যদি ও চাকরি না করতো এবং পরবর্তীকালে বিজনেস না করতো, তাহলে হয়তো আমার পক্ষে এই ফ্রিডমটা পাওয়া সম্ভব হতো না। কিন্তু যাই হোক, সেটা আমি অত্যন্ত ভাগ্যবান, ফরচুনেট যে সেটা পেয়েছিলাম, এবং বন্ধু বান্ধবদের সাপোর্ট ছিল। আসলে পুরো ব্যাপারটা তো ক্রপ আপ করেছিল হচ্ছে নাটকের দল থেকে। এবারে নাটক করতে করতে তখন মানে লেখা এবং ডিরেকশনের বিষয়টা ছিল, পরবর্তীকালে সেখান থেকেই আবার ফিল্ম স্ক্রিপ্ট লেখা ইত্যাদি ছিল। আর একটা বিষয় হচ্ছে যে প্রফেশন শিফট করে আমি কিন্তু ডাক্তারি থেকে সরাসরি ফিল্মে আসিনি। আমি অমিতদাকে অ্যাসিস্ট করতাম, অমিত সেন, হ্যাঁ, তারপরে স্ক্রিপ্ট লিখেছি। তার আগে হচ্ছে বিজ্ঞাপনের ছবি। এইটা আমাকে অবশ্যই হেল্প করেছে কোনোভাবে এগিয়ে যেতে। তা করতে করতে এরকম একটা অবস্থায় প্রথম যিনি আমার ছবি প্রডিউস করতে এগিয়ে এলেন, মনুদা বলি আমরা, ওনার একটা কোম্পানি ছিল, মনুদা আমাকে হেল্প করলেন এবং ছবিটা করতে দিলেন। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে নোটিস হলো, উড়োচিঠির পর মেঘে ঢাকা তারা SBF এর সঙ্গে আস্তে আস্তে So Uro Chichi, of course, I remember 12টা মেসেজ, 12 মাসের গল্প, and very interesting and very international concept. So তুমি সবসময় একটু হাটকে, সো এই যে তুমি একটু হাটকে, এই যে ছোট থেকে তুমি ঠিক টিপিক্যাল নো, এটা অফকোর্স জেঠুর নাম বললে, হু হ্যাজ হ্যাড আ ভেরি বিগ ইনফ্লুয়েন্স ইন ইয়োর লাইফ। হু আর দ্য আদার পিপল যাদের কাছে তোমার মনে হয় যে যে মানুষ তুমি হয়ে উঠেছো, ওয়ান্ট টু কাইন্ড অফ সে থ্যাংক ইউ টু দেম ইন ইয়োর লাইফ? অনেক মানুষ আছেন। প্রথমে আমার শিক্ষকদের কথা বলবো, যারা সেন্ট লরেন্সে আমাকে পড়িয়েছিলেন। অবশ্যই তার একটা বিরাট ইনফ্লুয়েন্স আছে। বিশেষ করে দুজনের কথা আমি ভীষণভাবে বলি। একজন অমিত দাশগুপ্ত স্যার পড়িয়েছিলেন, এবং পরবর্তীকালে 11-12-এ রবীন্দ্র বিশ্বাস তিনি পড়িয়েছিলেন। এই দুজনের কথা তো বিশেষভাবে বলতে হয়। তারপরে যখন প্রফেশনাল ক্ষেত্রে এলাম, তখনও মানে আমাদের যে নাটকের দল, যে দুটো নাটকের দলের সঙ্গে কাজ করেছি, শৈলুশিক, সেটা আজও এখনও আমরা কাজ করি, ফোর্থ ওয়াল। তো এনাদের যারা কুশীলব ছিলেন এই দুটো দলের, তারা অনেকেই খুবই পরিচিত, অনেকে হয়তো ততটা পরিচয় পাননি। তারা খুবই ট্যালেন্টেড মানুষ। তো তার মধ্যে প্রথমেই যার কথা বলবো সে হচ্ছে আমার বন্ধু গৌতম পুরকায়স্থ, ডক্টর অর্জুন দাশগুপ্ত, মিস শ্রমণা ঘোষ, সজল ব্যানার্জি, এরকম ছিলেন। তারপরে তীর্থঙ্কর এবং আমাদের সঙ্গে জয়েন করে অভিজিৎ। এরপর ওঙ্কার আসে, পদ্মনাভ আসে, পদ্মনাভকে আপনারা সবাই চেনেন। তারও পরবর্তীকালে অর্পিতা ঘোষ, সাহানা দত্ত, এরা প্রত্যেকেই খুবই প্রতিভাশালী এবং বিখ্যাত। এবং তারপর আমাদের দলে বাদশা মৈত্র, সবাই চেনেন, এবং মনীষা আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং ইন্দ্রদা আমাদের থেকে একটু সিনিয়র, এখন অস্ট্রেলিয়ায় থাকেন, সবে কলকাতায় আবার এসেছেন। তো ইন্দ্রদাও ডাক্তার এবং সিতারিস্ট একজন। তো এই রকম অনেক লোকের সান্নিধ্য পেয়েছি। এদের সান্নিধ্য পেলাম, এদের থেকে একটা জিনিস গড়ে ওঠা শুরু হলো। এর মধ্যে বন্ধুদের হারিয়েওছি, এটা খুব দুঃখজনক। আমাদের দেবজিৎ এবং সুরজিৎ দুজন বন্ধু চলে গেছেন, সেটাও অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তো ওদের হেল্পটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল আমার এই মানে নাটক বা ছবি তৈরি করার ক্যারিয়ারে। তারপরে যাকে পাই, ভীষণ কাছ থেকে পাই, সেটা হচ্ছেন অরুণ মুখোপাধ্যায়, চেতনার অরুণ মুখোপাধ্যায়, যার বিখ্যাত নাটক এবং যেসব নাটক সারা জীবন থেকে যাবে, সেই রকম নাটকের মধ্যে একটি নাটকে অভিনয় করার সুযোগ পাই। অন্যান্যগুলোতে কখনো কখনো পড়েছি। নাটকটির নাম নির্ণয়, সেখানে মনীষা আমি ছাড়াও চুমকি করত, প্রদীপদা করতেন। তো সেই অরুণদার কাছে না, যতই আমরা আগে অভিনয় করে থাকি, নাটক করে থাকি, অরুণদার কাছ থেকে প্রথম আমার শেখা বলা যেতে পারে অভিনয় বিষয়টা। যেটুকু যা এখন করে খাচ্ছি সেটা অরুণদার জন্যই।
এই করতে করতে তারপরে নন্দনে যাতায়াত শুরু হয়, এবং যাদের কাছে আমি চিরকালই থাকবো তার মধ্যে সুমিত ঘোষ একজন এডিটর, এবং পঙ্কজ শীল উনি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং SRFTI এর মানে তিনি শিক্ষকও বটে। অন্যদিকে অর্ঘদার সঙ্গে দেখা হয়, মানে অর্ঘ কমল মিত্র, তারপর অর্ঘদা, রবিরঞ্জন মৈত্র, ওদের কাছ থেকে প্রচুর কিছু শিখি। আর পাশাপাশি একটা বিষয় চলছিল, সেটা হচ্ছে দেবুদা, মানে দেবজ্যোতি মিশ্র। তো দেবুদা কাছে মিউজিকের এই যে জায়গাগুলো এবং ইন জেনারেল লাইফের বিভিন্ন আসপেক্ট ভীষণভাবে শিখি। এদের অবদান বিরাট বলবো। তার পরবর্তীকালে সত্যি কথা বলতে যার অবদান আমার জীবনে সবচেয়ে বেশি, মানে মনুদা ছাড়া, কারণ মনু মালহোত্রা ছবি না করলে আমি ছবি করা শুরু করা হতো না, তো মনুদা ছাড়া যার অবদান সব থেকে বেশি আমার জীবনে আমি মনে করি যাদের, তার মধ্যে শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি, মানে শ্রীকান্ত এবং মণি। শ্রীকান্তার কাছ থেকে না ছবি বিষয়টা অনেকখানি শিখেছি, এবং আমি এখনো মানে দর্থহীন ভাষায় বলতে পারি যে এই রকম একজন প্রযোজক পাওয়া এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে একটা বিরাট পাওনা। তার কারণ আছে, তার কারণটা হচ্ছে যাঁরা মিশেছেন শ্রীকান্তার সঙ্গে এবং কথাবার্তা বলেছেন তারা জানেন অ্যাকচুয়ালি যে উনি ছবিটা কিভাবে দেখেন, কিভাবে ছবির ভবিষ্যৎ দেখতে পান। দেবের একটা বড় ভূমিকা রয়েছে আমার জীবনে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে সব প্রোডাকশন হাউসের সঙ্গেই কাজ করেছি, প্রত্যেকের কাছেই কিছু না কিছু শিখেছি, এটি কোনো সন্দেহ নেই। আর একটা ইনফ্লুয়েন্স খুব বড়োভাবে এসেছিল, সেটা হচ্ছে শিশির সেন। শিশির তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, এই যে চিন্তা মনন ইত্যাদিকে তৈরি করার পেছনে ছিলেন। অ্যাবসলিউটলি। সো যেটা বুঝতে পারছি, মানুষ ততটাই খাঁটি হয় যখন তারা গ্র্যাটিটিউডটাও এক্সপ্রেস করতে পারে। এই ছোট্ট একটা গ্র্যাটিটিউড লিস্ট শুনেও কিন্তু আন্দাজ করা যায় কত বড় মনের মানুষ কমলেশ্বর দা। সো এই যে তোমার মধ্যে একটা উদার ব্যাপার রয়েছে, একটু আমরা র্যাপিড ফায়ারে তোমাকে আরেকটু জানার চেষ্টা করব। হ্যাঁ, উদার কিছু নয় আসলে, যা সত্যি যা ঘটেছে তাই বললাম। অ্যাবসলিউটলি। বাট এখন কি হয়েছে, যুগ এমন যে অ্যাকনলেজমেন্টটাও থাকে না, অ্যাপ্রিসিয়েশন তো পরের কথা। সো দ্যাট ওয়ে ইউ সেট ইয়েট অ্যানাদার এক্সাম্পল। এবার একটু র্যাপিড ফায়ার, ছোট প্রশ্ন, কিন্তু উত্তর তুমি তোমার মতোই দিতে পারো। অবশ্যই। 2024, how do you see this year to be? আমার মনে হয় যে বাংলা ছবি আরও ভালো করবে, এক নম্বর। ইনফ্যাক্ট বাংলা মানে সংস্কৃতি জগতেই আরও অনেক নতুন মুখ আমরা দেখতে পারবো এবং আরও ভালো কাজ হবে। অসাধারণ। জেনারেলি ছোট থেকে বড় হওয়া এই যে জার্নিটা, কোনো বিশেষ বন্ধু যে তোমাকে সাপোর্ট করেছে ইন দিস জার্নি? সবার কথা মনে হয়, বিষয়টা হচ্ছে যে আমার না বন্ধু সার্কেলটা বেশ বড়, এবং সত্যি সেটা শেষ করা যাবে না নাম বলে। সেই কারণে কোনো একজন বিশেষ ব্যক্তির নাম বললে অন্যরা রেগে যাবে। তবে অনেক বন্ধু এবং বন্ধুরাই আমাকে মোটামুটি এই জায়গায় এনেছে বলে আমার মনে হয়। শীতকাল মানেই প্রচুর খাওয়া দাওয়া। সো জেনারেলি শীতকালের মেনুতে কি থাকলে সবচেয়ে খুশি হও? না, আমার শীতকাল গরমকাল বলে নেই, কারণ হচ্ছে যে এক তো আমি খুব একটা ফুডি নই। ওকে। আচ্ছা, 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে ওই শারীরিক কারণে অনেক খাওয়া দাওয়ার উপর রেস্ট্রিকশন আছে। তো কোনো খাবারের প্রতি যে প্রচণ্ড লোভ আছে তা নয়, তবে ওই চাউমিন টাউমিন হলে ভালোই লাগে। কি হাক্কা না গ্রেভি? গ্রেভি। আগে বিরিয়ানি খুব খেতাম, এখন তো বন্ধ। আচ্ছা, হ্যাঁ, গ্রেভি নুডলস মানে ইটস হ্যাপিনেস। অ্যাবসলিউটলি। ওকে, মায়ের গয়না, যে গয়নাটা মা রেগুলার পরে থাকতো, ডু ইউ হ্যাভ এনি মেমোরি অফ দ্যাট? বালা ছিল হাতে, সোনার বালা। আমাদের যে খুব একটা সচ্ছল সংসার ছিল তা নয়, তবে ওইটা ছিল বোধহয় বিয়েতে পাওয়া, ওইটা পরে থাকতে দেখেছি। তোমার নিজের ইন্টারাকশন উইথ জুয়েলারি, মানে আর ইউ আ জুয়েলারি পারসন? আমি নিজে তো ব্যক্তিগতভাবে খুব একটা যে জুয়েলারি পরি তা নয়, তবে বাড়িতে বিষয়টা চল আছে, কারণ মেয়েও বড় হয়ে গেছে এখন, স্ত্রী তো রয়েছেনই। তো ওদের কাছ থেকে জুয়েলারি সম্বন্ধে অনেক কিছু শুনি, দেখিও যে ওরা সেই সব নিয়ে কথা বলছে বা কিনতে যাচ্ছে বা কিনে ফিরলো ইত্যাদি। আমার ব্যক্তিগতভাবে নলেজ খুব বেশি নেই, তবে অনেক ক্ষেত্রে এটা সত্যি যে ফিল্মের জন্য অনেক জুয়েলারির ব্যাপারে আমাকে জানতে হয়, সেটা বেশিরভাগই কস্টিউম ডিজাইনারের কাছ থেকে। রাইট। তো জেনারেলি বাড়ির শপিং ইত্যাদিতে কি তুমি পার্টিসিপেট করো? হ্যাঁ, আমি পার্টিসিপেট করি, আমি যাই না যে একেবারে তা নয়, কিন্তু তবে আবার এটাও ঘটনা
যে সেখানে গিয়ে যে আমি পছন্দ করে কিছু বলবো সেরকম কোনো স্বাধীনতা আমার নেই। আমি এক্সপেক্ট করছিলাম একটা শব্দ দিয়েই শেষ হবে সেন্টেন্সটা। তো এই স্বাধীনতা নেই এরম মানুষ তো তুমি নও। সো তখন মানে এরম সিচুয়েশনে পড়লে কি কি মনে হয় তখন নিজের? এরকম সিচুয়েশনে পড়লে যেটা হয়, একটা মারাত্মক অনিরাপত্তা বোধ হয়। তখন আমার একমাত্র বন্ধু হচ্ছে। ওকে, বোঝা গেছে। আর একটু জানতে চাই তোমার কথা, ডাক নাম কি, মানে মা বাবা? আচ্ছা আচ্ছা, আমার ডাক নাম হচ্ছে বাপ্পা, এই বলেই অনেকে কাছে পরিচিত। আর যদিও নাম কমলেশ্বর, কিন্তু বড় নাম তো, তাই কেউ কমল বলে ডাকে, বেশিরভাগই কমল বলেই ডাকে। ঈশ্বর বলছেন? না, ঈশ্বরটা বলছে না, বাদ দিয়েছে। সো মেয়ের কথা উঠলো। সো মেয়ে এখন এক্স্যাক্টলি কি করে, এবং ওয়েন শি ওয়াজ গ্রোয়িং আপ প্যারেন্টিং টিপস কি দিতে তুমি, এবং তোমরা কিভাবে ফলো করেছো কি, সেটা যদি একটু কাইন্ডলি বলো। হ্যাঁ, মেয়ে কিছুটা আমার পথেই গেছে। মানে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে ঠিকই, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে তার কোনো যোগ নেই। মূলত গান গায় এবং এখন প্রোগ্রামিং করে, ওর নাম উজান। এবং সেটা নিজের চেষ্টাতেই করে। খুব যে আমার কাছে বিরাট কিছু হেল্প পেয়েছে তা না। যেটা পেয়েছে সেটা হচ্ছে ছোটোবেলা থেকে আমাদের গান শোনার অভ্যেস পেয়েছে। ওর মা গান গাইতেন, তো সেই জায়গা থেকে গানের একটা বিষয় বাড়িতে আছে, সেইটা পেয়েছে। কিন্তু মূলত আমাদের পেরেন্টিংয়ের কয়েকটা স্পেসিফিক টিপস এবং বলা যেতে পারে মরাল কোড ইত্যাদি, সেটা আমরা মেনে চলতাম। সেটা কিছুটা হয়তো আমাদের দুজনেরই জীবন থেকে পাওয়া। একটা হচ্ছে যে কোনো বিশেষ প্রফেশনে যাওয়ার জন্যে জোর করব না, ওর ওপর একটা স্বাধীনতা দেওয়া হবে যে যতটা পারা যায় ও নিজে করুক। দ্বিতীয় কথা খুব স্পষ্ট, সেটা হচ্ছে খুব বেশি স্বাচ্ছন্দ্য দেব না। আমরা খুব একটা হাই ফ্লাইং লাইফস্টাইল যে যাপন করি তা নয়, এবং তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। বন্ধুদের সঙ্গে মেলামেশা করতেই হবে, সেটা তাদের বাড়ি গিয়ে হোক বা তারা এলো ইত্যাদি। এইগুলো ভালো দিক বললাম। গণ্ডগোলের দিক যেটা, সেটা হচ্ছে যে বড্ড ঘুমোতে ভালোবাসে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের সময় তো এই ফোনের যে প্রাদুর্ভাব, এ তো ভয়ঙ্কর ফোনের প্রাদুর্ভাব ছিল না। এবার সবই দেখি ওই বসে বসে ওই ফোনে করছে। এখন আমি বিশ্বাস করি যে হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, তো এখন সবাই তাই করছে, সুতরাং ও করছে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু ভয় যেটা করে সেটা হচ্ছে কায়িক শ্রম কমে যাচ্ছে, এক, আর মানুষের সঙ্গে যোগাযোগ কমে যাচ্ছে, দুই। এই দুটো পরবর্তীকালে কিভাবে এফেক্ট করবে জানি না, অনেক চেষ্টা করি, হয় না। আর কতগুলো জিনিস আমরা খুব মেনটেন করেছি, সেটা একেবারে ছোটোবেলা থেকেই মেনটেন করেছি। সেটা হচ্ছে প্রাথমিকভাবে নক করে ঘরে ঢোকা, মানে দোয়ান করে ঢুকে পড়লাম তা না, বা আমাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়, যতটা ঝগড়াঝাঁটি ওর সামনে করা না যায়, যতটা কম করা যায়। আর হচ্ছে যে যাদের সঙ্গে আমরা মেলামেশা করছি, আমাদের চালক থেকে শুরু করে আমাদের বাড়ির যারা হেল্প রয়েছেন, ওই তাদের সঙ্গে আত্মীয়তা মানে একটা বজায় রেখে চলা। সবসময় যে সবটা সফলভাবে পারি তাও নয়, কখনো কখনো ধৈর্যচ্যুতি ঘটে। কিন্তু ধৈর্যচ্যুতি ঘটলেও একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে যে অ্যাটিটিউড টুয়ার্ডস ফেলো হিউম্যান বিংস যেন একটা সীমার মধ্যে থাকে, মানে সেটা যেন বল্গাহীন ঔদ্ধত্যের জায়গায় না পৌঁছয়। কারণ পৃথিবীতে ঔদ্ধত্য শেষ কথা বলে না, শেষ কথা বলে বিনয়। কাজের জন্য এবং বেড়ানোর জন্য নিশ্চয়ই নানা জায়গায় যাওয়া হয়, কোন একটা জায়গায় বারে বারে ফিরে যেতে ইচ্ছে করে? আফ্রিকা। এ নিয়ে কোনো আলোচনাই হতে পারে না। এবং আমার মতে আমি সবাইকে একটা কথাই বলি, যে সারা জীবন যাই রোজগার করো, একটুখানি টাকা জমাও শুধুমাত্র ওই একটি কন্টিনেন্টে যাওয়ার জন্য, আফ্রিকা। এবং মিনিমাম কদিন যাওয়া উচিত? মিনিমাম 1 মাসের জন্য, যে কোনো প্রান্তে। মানে এরম নয় যে আমি কোনো স্পেসিফিক জায়গা বলছি, মানে সেটা ইউগান্ডা হতে পারে, সেটা কেনিয়া হতে পারে, সেটা কঙ্গো হতে পারে, যদিও কঙ্গে খুব অশান্তি চলে, আবার মোজাম্বিক হতে পারে, সেটা সাউথ আফ্রিকা হতে পারে, সেটা নামিবিয়া হতে পারে। তো আফ্রিকা। সো এই যে আফ্রিকাতে এত লম্বা সময় তুমি কাটিয়েছো তোমার কাজের জন্য, হাউ মেনি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ডিড ইউ মেক? প্রচুর। আমাদের ইউনিটেও প্রচুর ইন্টারন্যাশনাল ফ্রেন্ড ছিল, যাদের সঙ্গে এখনও কিছুটা যোগাযোগ আছে। লাইন প্রডিউসার তো রয়েছেনই, অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন তারা, মানে ওটা আমার জীবনে একটা স্বপ্নের অভিজ্ঞতা আর কি, স্বপ্নের অভিজ্ঞতা।
এই যে ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং অ্যান্ড রাতের বেলা গুড নাইট এটসেট্রা, ওগুলো কেমন রিয়াকশন হয় নিজের? না, রিয়াকশন খারাপ হয় না, কারণ যারা করছেন তারা কোনো কারণে করছেন, তো তাদের আমি কখনোই অশ্রদ্ধা করছি না। কিন্তু এটা সত্যি কথা যে প্রচুর এরকম এলে তখন আর মানে সবচেয়ে রিপ্লাই করতে পারছি বা প্রতিদিন পাচ্ছি তা নয়, তার জন্য মার্জনা করবেন। কিন্তু আমি জানি যে আজকে যে সিচুয়েশান, যে ধরনের প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা চলছে, তাতে হোয়াটসঅ্যাপ আসবে, কাজছে, আমরা নিজেরাও কাজছে অনেক মানুষকে হোয়াটসঅ্যাপ করি বা ফোন করি, যেটার মধ্যে কোনো অন্যায় নেই। মুশকিলটা হচ্ছে হ্যাঁ হয়তো ওভারবার্ডেন্ড হয়ে যাই আমরা, তখন অনেক সময় উত্তর দিয়ে উঠতে পারি না এইটুকু। এই যে চোখের চশমা, কোন ক্লাসে প্রথম চশমা? না, চশমা অনেক পরে। চশমা হয়েছে আমার 40-এর সঙ্গে, মানে 40-এর সময়। বাহ, অসাধারণ। চশমা আমার ছোটবেলায় ছিল না। আচ্ছা, জীবনে প্রথম নিজের গাড়ি কেনা? এই রে, নিজের গাড়ি আমি কিনিনি, বউ কিনেছিল। কেন বলছি, কারণ হচ্ছে যে কিছু পয়সা আমি দিয়েছি, কিছু পয়সা বউ দিয়েছে। সেটা হবে ডাক্তারি শুরু করার বছর 5 বাদে। আচ্ছা, মানে অ্যারাউন্ড হ্যাঁ 2000 সালে মূলত একটা মারুতি কেনা, মারুতি 800 ছিল তখন। সেটা কেনার কারণ ছিল হচ্ছে ওই তখন ওকেও অনেকটা জার্নি করে স্কুলে যেতে হতো, আমি তো না হয় দক্ষিণ কলকাতার মধ্যেই যাতায়াত করতাম। আবার তখন মেয়েকে একটা স্কুলে পৌঁছানোর বিষয় আসতে চলেছে, এই রকম সময় গাড়িটা কেনা। অনেক কাজ তুমি করো, অনেক কাজ করছো, একটা ড্রিম প্রজেক্ট মানে এদের নিয়ে কাজ করতে চাই, কুড বি দেশের এবং বিদেশের, এটা কমপ্লিটলি তোমার স্বপ্ন, ইফ ইউ উড লাইক টু টেল আস। সত্যি কথা বলছি, আমি বাংলার আর্টিস্টদের, বাংলার পারফর্মারদের দারুণভাবে পেয়েছি। দারুণ মানে তারা কতখানি ট্যালেন্টেড তারা প্রমাণ করার সুযোগ পাননি এখনও বাংলায়, এটা আমি বিশ্বাস করি। মানে সেটা যদি আমি বলি যে আমাদের মেইন স্ট্রিম হিরো হিরোইনদের থেকে শুরু করে এবং যারা একদম অন্য ধারার ছবি এবং সেখানে অভিনয় করে, এদের সম্মিলিত অভিনয় ক্ষমতা কিন্তু অসাধারণ। সুতরাং আমি চাইব এদের নিয়ে যে কোনো ভাষায় কাজ করতে, বাংলায় তো বটেই। একটা ছবিকে ভালো করে তোলার জন্যে খুব রেয়ারলি আমার মনে হয় যে বাইরে থেকে কোনো শিল্পীকে আনতে হয়। অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশে খুব ভালো ভালো শিল্পী রয়েছেন যাদের কাছ থেকে অভিনয় শেখা যায়, শিক্ষণীয়। অবশ্যই সেটা মুম্বাই বা চেন্নাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও রয়েছে, কিন্তু আমি বলছি যে বাংলা কোনো অংশে কম নয়। যেটুকু আমার অভিজ্ঞতা বলছি, আমি রোজ দেখতে পাই, কিন্তু সেই ট্যালেন্টদের জায়গা দেওয়ার মতো ক্ষমতা আমারও নেই। আমাদের তার জন্য যেটা দরকার, প্রচুর ছবি করা দরকার এবং প্রচুর ব্যয়বহুল ছবি করা দরকার, যার জন্যে মূলত পুঁজি লাগবে, সেইটা আমাদের নেই। তো নতুন বছরে হোয়াট ইজ দ্যাট ওয়ান মেসেজ ইউ উড লাইক টু টেল অল অফ আস? আমার বক্তব্য হচ্ছে, যত বেশি একটা লোহা সেটাকে ঘষা যায়, তত বেশি তাকে শান দেওয়া যায়। এবং সবচেয়ে বিপর্যয়ের সময় কিন্তু আসলে সবচেয়ে সম্ভাবনাময় সময়। আর ক্রাইসিস ছাড়া শিল্পের জন্ম হয় না। অসাধারণ, মানে তোমার সাথে যতবারই কথা বলার সুযোগ হয়েছে, ইট ইজ অলওয়েজ বিন আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, জাস্ট লাইক টুডে। সো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শোনা কথা কথা শোনায় তোমার কেমন লাগলো, এবং এনি লাস্ট মেসেজ ফর এভরিবডি ওয়াচিং? মানুষের শরীরটা রক্ত মাংসের হলেও মনটা সোনার হওয়া উচিত, এইটা বলতে পারি। অসাধারণ, এরপরে আর জাস্ট কোনো কথা হয় না। শোনার মতো মানুষ তুমি, এবং তোমাকে শোনার সৌভাগ্য আরও একবার হয়ে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইয়োর ওয়ার্ডস, উইজডম অ্যান্ড টাইম দ্যাট ইজ মোস্ট প্রেশিয়াস। থ্যাংক ইউ সো মাচ কমলদা, থ্যাংক ইউ সো মাচ।